ন্যাশনাল হেরাল্ড মামলায় রাজনৈতিক স্বার্থে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে দোষী সাব্যস্ত করে ইডির দ্বারা চার্জশিট দিয়েছে। তারই প্রতিবাদে কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হলো। আজ শনিবার দুপুরে শহরের তালতলায় অবস্থিত শহর কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় শহরে কার্যালয় এসে শেষ হয় মিছিলটি। উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল, ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, যুব নেতা গিরিধারী প্রামাণিক, মহিলা কংগ্রেস সভানেত্রী মঞ্জুরি দত্ত দাম সহ কংগ্রেসের নেতা কর্মীরা। প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে অনৈতিকভাবে রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে দোষী সাব্যস্ত করে ইডি চার্জশিট দিয়েছে। এবং আমরা সবাই জানি যে এই চার্জশিট দেওয়ার মূলে কংগ্রেসকে ভয় দেখানো এবং রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা যাতে উনি না করতে পারেন, এবং সোনিয়া গান্ধী একজন বয়স্ক মহিলা, তাকে হেনস্থা করে যাতে রাহুল গান্ধীকে ভয় দেখানো যায় এবং ভয় দেখিয়ে মানে কংগ্রেসকে আন্দোলন থেকে বিরত করা যায়, সেই জন্যই এই পরিকল্পনা মোদী সরকার বিজেপি করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি এবং আজকে আমরা আরো প্রতিবাদ জানাবো যে ওয়াকফ বিল নিয়ে যে অশান্তি চলছে, ওয়াকফ বিল বাতিল করতে হবে এবং রাজ্য সরকার যেভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছে এবং যোগ্য অযোগ্য বাছেনি, সেই যোগ্য যারা শিক্ষক তাদের যাতে চাকরিতে ফেরত নেওয়া যায় সেই ব্যাপারে আমরা আজকে তার প্রতিকার চেয়ে আজকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জনসংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তার অঙ্গ হিসেবে মহিলাদের সমর্থন সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে মহিলা তৃণমূলের আঁচল কর্মসূচি। শনিবার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চন্দইলে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আঁচল কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, তৃণমূল রাজ্য মহিলা সম্পাদিকা মিঠু জোয়ারদার, জেলা সম্পাদিকা দীপা সরকার সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করেছে যেমন তুলে ধরা, পাশাপাশি বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া মহিলা আজ নিজেরা অনেকটা স্বনির্ভর। যাতে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রীর পদে বসানো যায়, সকল মা বোনেদের একত্রিত হয়ে ভোটের ময়দানে আসার আহ্বান করেন জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। আমরা এখানে আমাদের গোটা রাজ্যব্যাপী আমাদের চন্দ্রিমাদি, আমাদের যে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তার দেওয়া নির্দেশিকা অনুসারে আমাদের কর্মসূচি অঞ্চলে আঁচল, যেটা আমরা কালিয়াগঞ্জে আজকে চান্দোল অঞ্চলে করছি। তো এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সম্পাদিকা মিঠু জোয়ারদার মহাশয়া এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে তিনি তার বাড়ি, এবং সেই সঙ্গে আছে আমাদের দীপা সরকার, তিনি হলেন প্রাক্তন আমাদের কালিয়াগঞ্জের সভাপতি এবং তিনি আমার উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা, এবং পঞ্চমী দাস রয়েছেন আমাদের এই ব্লক সভানেত্রী, এবং প্রধান ম্যাডামরা রয়েছেন, আমাদের জেলা পরিষদের সদস্যরা রয়েছেন। তো প্রত্যেকে মিলে আমরা এখানে অঞ্চলে আঁচল সেই অনুষ্ঠানটা আমরা এখানে করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যে সম্মানটা দিয়েছে, শুধুমাত্র তিনি বসে নয়, তিনি শুধু এসি রুমে বসে নয়, মহিলারা যে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে এবং রান্নাঘর সামলে মহিলারা যেমন সব দিক সামলাতে পারে, তাই মহিলাদেরকে যে সম্মান দেওয়া, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এরকম ব্যক্তি যিনি জানেন যে মা বোনদের অগ্রগতি যদি করতে হয় তাহলে তাদেরকে আর্থিকভাবে স্বচ্ছন্দ করতে হবে এবং ঘর থেকে বের করে আনতে হবে। তাই মমতা ব্যানার্জির যে উন্নয়ন প্রকল্প তা নিয়ে আলোচনা করা এবং আমাদের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আঁচলে আঁচলে গিট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 26-এর জন্য প্রস্তুত। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই 26-এর দিনটা আসার অপেক্ষা মহিলারা একসঙ্গে জোটবদ্ধ হয়েছে, সেটা নিয়ে আমাদের আলোচনা। সাত সকালে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক চা বাগান শ্রমিক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ভান্দিগুড়ি চা বাগানের 60 নম্বর ব্লকে। আহত শ্রমিকের নাম ঝুটুং ওরাও, সে করলা লাইনের বাসিন্দা। এদিন সকালে পাতা তোলার কাজ করার সময় হঠাৎ করে চিতাবাঘটি ঝোপ থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তার চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এলে বাঘটি পালিয়ে যায়। ঝুটুং ওরাওকে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও পরে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে বনকর্মীরা চা বাগান এলাকায় টহলদারি চালাচ্ছে।
সকালবেলায় যেটা আমাদের কাছে খবর আছে সেটা হচ্ছে যে বাগানের ভান্ডিগুড়ি চা বাগান, সেখানকার একজন শ্রমিককে হঠাৎ করে চিতাবাঘ আক্রমণ করে, পাতা তুলছিল। তো সেই সময় যখন আক্রমণ করে মারাত্মকভাবে এসে যা দেখলাম যে সেই চা শ্রমিক মারাত্মকভাবে জখম হয়েছে, তার গলায় মানে প্রচন্ড আঘাত পেয়েছে সে, এবং হচ্ছে যে শ্বাসনালী যেখান দিয়ে শ্বাস নেওয়ার কথা সেই বাঘের আক্রমণে ফুটো হয়ে গেছে গলা, সেখান দিয়ে শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা। ফলে আমরা এসেছিলাম, দেখলাম কি অবস্থা, এবং হচ্ছে তার সঙ্গে চিতাবাঘের লড়াই হয়েছে। ফলে বাকি শ্রমিকরাও এসে তাকে উদ্ধার করেছে এবং নিয়ে এসছে। এখানে হয়তো ট্রিটমেন্টটা নাও হতে পারে, রেফার করা হবে এরকম একটা ডাক্তারবাবুরা বলছেন। ফলে দেখা যাক কি হয়, আমরা তার সুস্থতা কামনা করি এবং আমরা চাই যে বন দপ্তর এবং হচ্ছে বাগানের কর্তৃপক্ষ তারাও বিষয়টা দেখুক যে এইভাবে হচ্ছে বাগানে চিতাবাঘ ঢুকে যাচ্ছে, মাঝে মাঝেই তো এমন ঘটনা ঘটছে আমরা শুনতে পাই। ফলে বন দপ্তর বিষয়টা দেখুক, এটাই আমরা। করোনা মহামারীর সময় সব থেকে বেশি অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল। অক্সিজেনের সিলিন্ডার থেকে কনসেন্ট্রেটরের চাহিদা বেড়েছিল। করোনার সময় সংকট মেটাতে বালুরঘাট জেলা হাসপাতালের পাশে ও সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে দুটি অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছিল, যার মধ্যে একটি চালু করাই হয়নি। বাকি একটি চালু করা হলেও সেটি দীর্ঘদিন ধরেই বন্ধ। এমন জায়গা থেকে উঠছে প্রশ্ন, কেন লক্ষ টাকা ব্যয় করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছিল, সেটা যদি কাজেই না আসে? যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাসপাতালের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, প্রায় বছর 5 আগে গোটা বিশ্ব জুড়েই থাবা বসিয়েছিল মহামারী করোনা। বিশ্বে লক্ষ লক্ষ মানুষ করোনাতে মারা যায়। দক্ষিণ দিনাজপুর জেলাতে বহু মানুষের মৃত্যু হয়। মহামারীর সময় বিভিন্ন ওষুধের পাশাপাশি অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই মতো প্রথমটি বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের পাশেই বসানো হয় এবং সেটি কয়েক মাসের মধ্যেই সেটি চালু করা হয়। প্রথম সেই অক্সিজেন প্ল্যান্ট থেকে উৎপাদিত অক্সিজেন হাসপাতালের সিসিইউ থেকে অন্যান্য বিভাগে ব্যবহার করা হতো। বছর 2 আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে আরও একটি অক্সিজেন প্ল্যান্টের জন্য ঘর তৈরি করা হয়। প্ল্যান্ট তৈরির আগে জেলার একাধিক আধিকারিক সেটি পরিদর্শন করেন, যার ফলে মাস 3-4 মধ্যেই ঘর তৈরি হয়। তবে সেটি আর পরে চালু করা হয়নি, এমনকি ঘরে মেশিনও বসেনি বা বসানো হয়নি। তালা বন্ধ অবস্থায় রয়েছে প্ল্যান্ট। দুটি অক্সিজেন প্ল্যান্ট থাকলেও তার একটিও কাজে লাগে না। এদিকে অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন পেলে পরে তার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হতো না হাসপাতাল কর্তৃপক্ষকে। বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কেনার ফলে তার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হয় হাসপাতালকে। প্রয়োজন খুব বেশি হচ্ছিল হাসপাতালে, সেক্ষেত্রে দুটো প্ল্যান করা হয়েছিল, একটা পুরনো হাসপাতাল আর একটা সুপার স্পেশালিটি। দুটোই বন্ধ হয়ে রয়েছে। কি সমস্যা হচ্ছে? অক্সিজেন স্যাচুরেশন যেটা তৈরি হয়েছিল, অক্সিজেন স্যাচুরেশন 86%, যেটা পেশেন্টকে দেওয়া যায় না। আমরা সংস্থাকে জানিয়েছিলাম, ওরা এসে করে দেখে মানে চেক করে দেখেছে, মানে ওই স্যাচুরেশন বাড়াতে পারেনি, কনসেন্ট্রেশন যেটাকে বলা যায়। আমরা অন্তত 95% উপরে না হলে দেওয়া যায় না পেশেন্টকে। তা দেখা যাচ্ছে এটা 86%, যেটা পরপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। সংস্থা তো আর এখন আসেও না, ওটা মোটামুটি বন্ধ হয়ে রয়েছে। আরেকটা সুপার স্পেশালিটির পাশে একটা করা হয়েছিল, সেটাও তো চালু করা, সেটাও চালু হয়। আমরা সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন অক্সিজেন ক্ষেত্রে কোথা থেকে অক্সিজেন আমরা যেরকম আমাদের ডিএ থেকে আসে, সিলিন্ডারে আসে, সেভাবে আসছে, সেটা ব্যবহার করা। আমাদের পরিষেবা ঠিকই আছে, অসুবিধা কিছু। গঙ্গারামপুরে টোটো দাপট, নিয়ম না মেনে চলাচলে নাজেহাল শহরবাসী। নম্বর প্লেটবিহীন টোটো গোটা শহর দাপিয়ে বেড়ালেও হেলদোল নেই প্রশাসনের। ফলে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে টোটো চলাচল। এতে শহরের যানজট যেমন বাড়ছে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। এমন অবস্থায় নম্বর প্লেটযুক্ত টোটো চালানোর দাবি তুলেছেন শহরবাসী। প্রসঙ্গত, গত কয়েক বছর আগেও গঙ্গারামপুর শহরে টোটোর সংখ্যা সীমিত ছিল। দিন যত যাচ্ছে টোটোর সংখ্যা বেড়ে চলেছে। বর্তমানে গঙ্গারামপুর শহরে টোটোর দাপট নাবিশ্বাস উড়েছে শহরবাসীর। এক কথায় বলা চলে যেন টোটো শহরে পরিণত হয়েছে গঙ্গারামপুর শহর। শহরের বাসিন্দাদের অভিযোগ, টোটো চালকদের বেপরোয়া মনোভাবের কারণে রাস্তাঘাটে চলাচল করাই দায় হয়ে পড়েছে। বিশেষ করে অফিস ও স্কুল টাইমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এ নিয়ে প্রশাসনের যেমন মাথা ব্যথা নেই, তেমনি শহর জুড়ে নম্বর প্লেটবিহীন টোটো দাপিয়ে বেড়ালেন কোনো রকম হেলদোল থাকে না প্রশাসনের। নম্বর প্লেট না থাকায় মাঝে মধ্যেই পথ চলতিদের ধাক্কা দিয়ে চালকরা টোটো নিয়ে খুব সহজে পালিয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে টোটোর যাত্রীরা বিভিন্ন সামগ্রী ছেড়ে চলে গেলেও পরবর্তীতে সেই টোটো খুঁজে বের করারও কোনো উপায় নেই। প্রায় প্রতিদিনই যাত্রীরা টোটোতে সামগ্রী খোয়াচ্ছেন বলে অভিযোগ। আবার টোটোর দুর্ঘটনায় কারো মৃত্যু হলেও ক্ষতিপূরণ পাবার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবে টোটোর নম্বর প্লেট লাগানোর দাবি উঠেছে, যদিও টোটোর সমস্যা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের
উদ্ভাবনের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। কি অবস্থা? আমাদের অবস্থা এখন মানে শোচনীয়। মানে আমাদের এই পৌরসভার টোটোর ভিতরে দুনিয়ার বাইরে টোটো আসতেছে, গ্রাম থেকে টোটো আসে, আমাদের মানে জামের মতো সৃষ্টি হচ্ছে। এদিকে প্রশাসন আমাদের চাপ দিচ্ছে, আমাদের কাজ খুবই হয়। আপনার টোটোর কি নম্বর আছে? হ্যাঁ, আমাদের নাম্বার আছে, অনেক টোটো নাম্বার নেই, নাম্বারবিহীন টোটো অনেক টোটো ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। তাতে আপনাদেরও ক্ষতি হচ্ছে নাকি? আপনারা কি চাইছেন তাহলে? আমাদের চাচ্ছি পৌরসভার পঞ্চায়েতটা আলাদা করে দিলে আমাদের সুবিধা, নাম্বার করে দিলে পৌরসভার থেকে। ঠিক, আপনার নাম? সুজিত ঘোষ। না রয়েছে আপনাদের না, স্বাভাবিক কারণেই দেখা যাচ্ছে যে হারে টোটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে গঙ্গারামপুর পৌরসভা অবশ্যই খুব চিন্তিত, কেননা স্বাভাবিক যান চলাচলের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তা আমরা চেয়ারম্যান এবং আমরা মোটামুটি একটা আলোচনা করেছি যে যাতে এই টোটো চলাচলের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আনা যায়, সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হবে এবং গ্রামের ক্ষেত্রে যেসব টোটোগুলো আসে, পাশাপাশি টাউনের যে টোটো আছে সেই টোটোগুলোকে আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট রুটে চলাচলের জন্য। সেক্ষেত্রে নাম্বার প্লেট বা যে ধরনের আমাদের পৌরসভা থেকে যেসব নিয়ম আমরা লাগু করব সেটা আমরা অবশ্যই যেসব ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে নিয়ে বসবো। পাশাপাশি আমাদের ট্রাফিক যিনি আছেন তাকেও ডাকা হবে এবং যাতে শান্তিপূর্ণভাবে মানুষ চলাচল করতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। এবং এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি যাতে টোটোগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতি। গতকাল গভীর রাতে জঙ্গল ছেড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে হাতিটি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা ও বামনপোখরি বন দফতরের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের পাশে জনবসতি থাকায় হাতির গতিবিধির ওপর নজর রাখছে বন দফতর। একটি খাবার দোকান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর গেট ভেঙেছে হাতিটি। বর্তমানে জঙ্গলে আটকে রাখা হয়েছে হাতিটিকে। খাবারের খোঁজে বিশ্ববিদ্যালয়ে ঢোকে হাতি। সন্ধ্যার পর হাতিটিকে বাগডোগরা জঙ্গলে ঢোকানোর চেষ্টা করা হবে বলে জানান এডিএফও রাহুল দেব মুখার্জি। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাতি ঢুকেছে, তো আমরা প্রথম থেকে ওকে ট্র্যাক করছিলাম এবং ও যখন ঢোকে তখনই সাথে আমাদের বিভিন্ন বাগডোগরা রেঞ্জ এবং এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জের স্টাফ ওর পিছনে ট্র্যাক করে ওকে ওখানে ঢোকায়। এবং যে জঙ্গলটায় ও বসে আছে এখন, এটা অ্যাকচুয়ালি শালের যে মিক্সড ফরেস্ট ওই টাইপেরই জঙ্গল, ওখানটাতে বসে আছে। ও কোনো রকম ডিস্টারবেন্স করছে না এবং আমাদের স্টাফ চতুর্দিক থেকেই ওকে ঘিরে রেখেছে। আমাদের বাগডোগরা রেঞ্জের স্টাফ, এলিফ্যান্ট স্কোয়াডের স্টাফ, বামনপোখরি রেঞ্জের স্টাফ চতুর্দিক থেকেই ওকে কর্ডন করে রাখা আছে। সারাদিন হয়তো ও যদি কোনো রকম ডিস্টারবেন্স না করে তাহলে জঙ্গলের মধ্যে পিসফুলি ওকে রেখে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে চেষ্টা করব যে নিকটবর্তী আপনার যে বাগডোগরা রেঞ্জের জঙ্গল আছে ওখানে ওকে নিয়ে যাওয়ার। এখন অবধি কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট এখন অবধি আসেনি। হয়তো যাতায়াতের পথে একটা দুটো দোকানেও কিছুটা ওর পা লেগে বা কিছু লেগে ভাঙচুর হয়ে থাকতে পারে। পরিস্থিতি শান্তিপূর্ণই আছে। এখানে যে মানুষ আছে, মানুষরাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আমরা প্রথম থেকেই তাদেরকে বুঝিয়েছি যে হাতিকে যদি বিরক্ত না করা হয় তাহলে হাতিও কারোর উপরে কোনো মানুষের প্রতি বা কোনো সম্পত্তির প্রতি হাতিও কোনো রকম বিরাগ দেখাবে না। তো সেটাই এখনও পর্যন্ত আমরা রাখতে পেরেছি। যদি মানুষের সহযোগিতা পাওয়া যায়, যদি হাতিকে বিরক্ত না করা হয়, তাহলে হাতিও এখানে শান্তিপূর্ণভাবেই আশা করছি যে জঙ্গলে কাটিয়ে দেবে দিনটা। এটা এসেছে সম্ভবত বালাসোর নদী পার হয়েই এসেছে বাগডোগরার সাইড থেকে, তারপরে ওপর দিয়ে হয়তো বামনপোখরি কিছুটা কভার করে বা বাগডোগরা শহরের ওপর দিয়ে ইউনিভার্সিটির ভেতরে ঢুকেছে। ও যে রুটে এসেছে ওটাই ওর স্বাভাবিক পথ, সেই পথেই হয়তো ওকে ফেরত পাঠাবার চেষ্টা করা হবে। আমার নাই করে 10-15-20 হাজার টাকার মতন ক্ষতি হয়ে গেছে। আমার কাছের দোকান উল্টে দিছে, আটা ময়দা কাচের গ্লাস টেলাস, হ্যাঁ দোকানটা উল্টে দিয়েছে। তা আমি 4টার সময় আমাকে বললো, 4টার সময় এসে দেখি আমার গাড়ি উল্টানো। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের সবাইকে বললাম যে আমার এই হচ্ছে। তখন বললো না সাবানটা ছিল না, ওদেরকে ওরা ছবি টবি তুলে নিয়ে গেল। বললো তো দরখাস্ত দিয়ে সে করতে বললো। ভয় লাগছে, তো ভয় তো লাগছে। এখন কি হবে জানি না। আমার
ভয়েতে দোকানটা ভেঙে দিছে, এখন ভিতরে তো কিছুই নাই, সবই তো ভেঙে দিয়েছে। খাবার আটা ময়দা বিস্কুট টিস্কুট তেল টেল সব ফালাই দিচ্ছে, সব ভেঙে দিচ্ছে। কি দিল ওই হাতি দেখলাম সকালবেলা, না সেটা তো জানি না, রাত থেকে তো এটা হচ্ছে, হাল্লা ছিলা হচ্ছে রাত থেকে 5টা থেকে। হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ওই বয়স হোস্টেলের ওখানে একটা চায়ের দোকান ভাঙছে আর কি। হ্যাঁ আতঙ্ক তো আছে, আতঙ্ক না এখন তো ভিতরে ঢুকেছে, লোকজন অনেক হয়ে গেছে তো ওই জন্য হাতিটা ভিতরে ঢুকেছে জঙ্গলে। হ্যাঁ ওই একটা দোকানও ভাঙছে, আর ব্যাংকের ওখানে একটা গেট আর কি ভাঙে ঢুকছে, এটাই শুনলাম। আর এখানে দোকানটা ভাঙছে আমি নিজে দেখলাম, আর ব্যাংকের গেটটা ভাঙছে ওটা দেখি নাই, ওটা শুনলাম শুধু। চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জ, মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণ সহ একাধিক ইস্যুতে বালুরঘাটে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ছিল শনিবার। এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। বালুরঘাটের মঙ্গলপুর এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের হয়, যেখানে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির 2 বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সেই মিছিল বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করে। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএম অফিসের সামনে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়, সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। সে সময় ব্যারিকেড ভাঙতে প্রতিহত করে পুলিশ, যা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাঁশের ব্যারিকেড উপড়ে ফেলা হয়, সে সময় আন্দোলন ছত্রভঙ্গ করতেই পুলিশ লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের লাঠির আঘাতে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা জখম হয়েছেন। পাল্টা পুলিশের দাবি, বিজেপি কর্মীরা আন্দোলন থেকে ইট ছোড়ে, সেই ইটের আঘাতে আহত হয় বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে। সেখানে কিছু বাদে যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। আজকে আমরা শান্তিপ্রিয় একটা মিছিল করছিলাম ভারতীয় জনতা পার্টির, আজকে সুকান্ত দার নেতৃত্বে। সেইখানে পুলিশ অন্যায়ভাবে আমাদের মিছিলের উপর লাঠিচার্জ করে। আমরা সেখানে আমিও আঘাত পেয়েছি ভীষণভাবে, আমার পিঠে লেগেছে। পুলিশ তৃণমূলের দালাল, একদম তৃণমূলের চামচা হয়ে গিয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টি সুষ্ঠু স্বাভাবিক মিছিলে তারা ইচ্ছাকৃতভাবে হামলা করেছে। আমাদের মিছিলের উপর পুলিশ লাঠিচার্জ, কোন রকম একটাও বলতে পারবে না। এটা আপনাদের অন ক্যামেরায় আপনারা দেখবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তাই কোন ঢিল বা কোন লাঠি কিছু ছোড়ে। আমরা প্রায় 14-15 জন। আমার নাম উত্তম ভক্ত। দেখুন এখানে নতুন একজন অফিসার এসে শুনতে পাচ্ছি, তার নাম নাকি বিক্রম, কি নাম যেন, বিক্রম প্রসাদ। সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেসটা কেন রয়ে গেছে। একসময় মুখ্যমন্ত্রীর ওখানে ছিলেন শুনলাম, সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি। আমাদের 4 জন আপাতত খোঁজ পেয়েছি, তারা আহত। অন্যরাও আরো কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে, সবারটা গুরুতর নয়। 4 জনের আঘাত অত্যন্ত গুরুতর। আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি মেরেছে। পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না, মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে। আমরা পাঠিয়েছি তাকে, প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে, আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব। কিচ্ছু ছিল না, আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদের যে আক্রোশ ব্যারিকেডের উপরে দেখাচ্ছিল। কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা, পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে। পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে, ভিডিও আছে, ব্যারিকেড জাম্প করে সেই পারে যে পারে বিজেপির থাকার কথা। আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন। আমাদের তো জানেই আমাদের দুটো বিষয়, এক এই চাকরিহারা যারা চাকরি গেছে, এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি। উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, সেটা রক্ষা করতে পারেননি, সেই জন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছে। দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে, এখন লাঠির দাগ। এদিকে আসুন আপনি, আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, আমাদের জেলার নেতা, তাকে মেরে কি অবস্থা করেছে দেখুন।
এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে। পুলিশ কিভাবে আহত হলো? পুলিশকে মেরেছেটাকে? পুলিশকে মেরেছে বিজেপি, এরকম ইয়ে আছে? সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ডিল মারছে, আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে ভগবান জানে। প্রথমে তো শান্তিপূর্ণ ছিল, আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল। বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা কর্মী। যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো, এদিকের এলাকাটা তো বিজেপির ছিল, ওদিকেরটা পুলিশের ছিল। পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না, এপারে এসে মস্তানি মারাতে গেল কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। দেখুন, পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের মতো অবস্থা। ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে, খুঁজে পায় না কি করবে, চাটতেও পারে না, সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়ে গেছে। বাড়ির ভেতরে ঢুকে পেছনের দরজার তালা ভেঙে চুরি করতে এসে রান্না করা খিচুড়ির গন্ধ পেয়ে রান্না করা খাবার খেতে শুরু করে দুষ্কৃতী। এরপর আলমারির তালা ভেঙে একাধিক সামগ্রী চুরি করে। অভিযুক্তের নাম তাপস দাস, বয়স 29 বছর, বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগরের শ্যামপুর মোড় এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের চুরির অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ধৃতের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিচারক জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগরের শ্যামপুর মোড় এলাকায় ফাঁকা বাড়িতে দরজার তালা ভেঙে চুরি করতে ঢোকে অভিযুক্ত। কিন্তু খিচুড়ির গন্ধ পেয়ে প্রথমে চুরি ছেড়ে রান্নাঘরে বসে খিচুড়ি, ডিমের কালিয়া, অমলেট সহ তরকারি সাবার করে। তারপর আলমারি ভেঙে একাধিক সামগ্রী চুরি করে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় বাড়ির মালিক রীতা দাস লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে একাধিক চোরাই সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি সহ একাধিক দুষ্কৃতিমূলক ক্রিয়াকলাপের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর বাড়ি থেকে জলের মেশিন, রান্না করার কড়াই, কলের পাম্প সহ মেশিন সামগ্রী আলমারিতে রাখা থাকে। একাধিক জিনিস চুরি করেছে অভিযুক্ত দুষ্কৃতী। এর সঙ্গে আরো 2 জন দুষ্কৃতী ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। অভিযুক্তের কাছ থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি জিনিস উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে রায়গঞ্জ থানার তদন্তকারী পুলিশ অফিসার। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন রাজ্যপালের পর এবার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। আক্রান্ত হিন্দু প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন, অভিযোগ শোনেন, সেই অভিযোগ নথিভুক্তও করেন। প্রত্যেকটি আলাদা আলাদা অভিযোগ জমা দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। ক্ষতিপূরণের জন্য লড়াই করবেন তিনি। যদি এদিনও ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় সংবাদ মাধ্যমকে। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বলেন, সাংবাদিকরা যদি আক্রান্তদের সঙ্গে কথা বলেন তবে এটা সমস্যার কিছু নেই। পুলিশ নিরাপত্তা ইস্যু বলছে, আমি গিয়ে কথা বলবো। তারা যদি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চান তাদের আমি আনবো। পরবর্তীতে কথা বলে বেরিয়ে এসে তিনি জানান, পাল্লালপুর শিবিরে শুধু একটা অংশ, সমগ্র ধুলিয়ানের অবস্থা ভয়ানক। অনুমতি নিয়ে তিনি সেখানেও যাবেন। যাদের বাড়িঘর পুরানো হয়েছে, টাকা নয় তাদের বাড়ি তৈরি করে দিতে হবে। যাদের দোকান নষ্ট হয়েছে তাদের দোকানের মালপত্র সবকিছু ঠিক করে দিতে হবে। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিল, সেই টাকা লুট হয়েছে, সেই ক্ষতিপূরণও দিতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা অভিযোগ তিনি নেবেন। মিডিয়াকে নিয়ে মানে কেন মিডিয়া যদি ভেতরের ছবিটা দেখায়, এটা কি বাংলার ছবি নয়? অবশ্যই বাংলার ছবি আছে, কিন্তু যখন এরা বলছেন যে সিকিউরিটি নিয়ে কনসার্ন আছে, ঠিক আছে বুঝি, কিন্তু কোনো মানুষ যদি মিডিয়ার সঙ্গে কথা বলতে চায় তাকে আপনি আটকাতে পারেন না। দ্যাট ইজ উইদিন দেয়ার রাইটস টু স্পিক। তো আমি গিয়ে কথা বলে নিচ্ছি, যদি তারা কথা বলতে চায় তারা এসে আপনার সঙ্গে কথা বলবে, তাদেরকে তো আটকানোর কোনো প্রয়োজন নেই। রাস্তায় ছড়িয়ে স্কুল ড্রেস, কারাই অপচয়ের দায় নেবে? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ শনিবার সকালে আনুমানিক 10টা নাগাদ রূপাহার বাইপাসের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি স্কুলের ইউনিফর্ম। সরকারি টাকায় তৈরি এই ড্রেসগুলো এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। প্রশ্ন উঠছে, কারা ফেলে গেল এতগুলো নতুন ড্রেস, আর কি উদ্দেশ্যেই বা এমন কাজ করা হলো? রূপাহার বাইপাস সংলগ্ন রাস্তায় হঠাৎই চোখে পড়ে বেশ কিছু স্কুল ড্রেস। ইউনিফর্মগুলো বেশিরভাগই একেবারে নতুন, কোনটাতে আবার স্কুলের লোগো স্পষ্ট। দেখে বোঝা যায় সরকারি
সরকারি অনুদানে বানানো, কিন্তু প্রশ্ন হচ্ছে ড্রেসগুলো এখানে এলো কিভাবে? এতগুলো টাকা খরচা করে এভাবেই ফেলা হয়, তাহলে এর মানে কি? ঘটনার তদন্তে তড়িঘড়ি ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আপাতত ড্রেসগুলোকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ। সরকারি ফান্ডে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার জন্য। সেই টাকা দিয়ে বানানো পোশাক যদি এমনভাবে রাস্তায় পড়ে থাকে, তাহলে তো শুধু অপচয় নয়, চরম গাফিলতির নমুনাও বলা চলে। তদন্ত কি হবে? দোষীদের কি শনাক্ত করা যাবে, নাকি অন্যান্য দিনের মতো এটাও চাপা পড়ে যাবে? এলাকাবাসীর দাবি দ্রুত খুঁজে বের করা হোক দায়ী ব্যক্তিদের, আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটাও দেখতে হবে প্রশাসনকে। শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে এমন চিত্র নিঃসন্দেহে অশনি সংকেত। রূপাহারে এই ঘটনায় কি পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই এখন দেখার। জহরুল মোহাম্মদ। এখানে দেখতেছি আমি আসে যে অনেক লোকজন, তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলা পরে আছে। তো পুলিশও ছিল, মিডিয়া ছিল, তারা ছবি টবি করলো, কিন্তু এইভাবে এই পোশাকগুলা ফেলে দেওয়াটা, যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি, গরিবদেরকে দিয়ে দিত। এই যে ফেলে দিয়ে গেছে, মানে দেখা গেছে কারা ফেললো না, ওটা তো আমি দেখি নাই। এই জায়গাটা কোথায়? এটা রূপাহার জায়গা, পঞ্চায়েত কি আছে? 11 নং বীরগই। এখন এই ধরনের জামা কাপড় পরে আছে, কি বলবেন? এটা খুব খারাপ করছে, যারা ফেলে দিচ্ছে এটা খুব অন্যায় করছে, তারা এটা ঠিক করেনি। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরগই গ্রাম পঞ্চায়েতের ভূপালপুর গ্রামে। অভিযুক্ত স্বামীকে মৃত নাবালিকা বধূর পরিবারের পরিজনেরা বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এদিন অর্থাৎ শনিবার বিকেল ওই নাবালিকা বধূর মৃতদেহ পুলিশি ক্যামেরাম্যান, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার ও ময়নাতদন্তের চিকিৎসকের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকা বধূর নাম পিঙ্কি খাতুন, বয়স 17। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত স্বামীর নাম হাবিব রহমান, পেশায় টোটো চালক তিনি। শুক্রবার দুপুরে টোটো চালিয়ে বাড়িতে আসেন স্বামী হাবিব রহমান। সেই সময় হাবিব রহমানের প্রথম পক্ষের 8 বছরের কন্যা সন্তান জামা কেনার জন্য 2000 টাকা চাইলে সেই টাকা তাকে দিয়ে দেয় হাবিব রহমান। নাবালিকা মেয়েকে 2000 টাকা দেওয়ার পরেই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে হতে আচমকা স্ত্রীকে চড় মারলে স্ত্রী সেখান থেকে দৌড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে দরজা আটকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই নাবালিকা বধূর পরিবারেরা লোকেরা বিষয়টি জানতে পেরে জামাইকে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 85/103(1) এই ধারা মামলা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ। এদিন অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়। রায়গঞ্জ জেলা সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, খুনের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। Madam, if you pay this, then I come there, we exchange, you send the balance to Madam, please. Arrange at least 20,000 if Madam to help me, okay? Please. Okay. Okay, 1 hour, please. Thank you. Okay, my love, thank you. লন্ডনে এক বান্ধবীর প্রতারণার ফাঁদে পড়ে বড়সড় আর্থিক ক্ষতির মুখ থেকে রক্ষা পেলেন এক প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রায়গঞ্জের বাসিন্দা ওই শিক্ষক করণদিঘি স্কুলে শিক্ষকতা করেন। ওই শিক্ষক জানান, 20 দিন আগে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় লন্ডনের এক যুবতী পেশায় চিকিৎসকের সাথে। এরপরেই তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠলে ওই যুবতী এদেশে আসতে চায়। তারপর এদিন দিল্লিতে চলে আসে, কিন্তু এদেশে অভিবাসনের জন্য 1.5 লক্ষ টাকা প্রয়োজন বলে জানান। 1 লক্ষ টাকা দিতে পারলেও 50,000 টাকা নেই ওই যুবতীর কাছে, এমনটাই জানান তিনি। সেই মতো ওই যুবতী 50,000 টাকা ওই শিক্ষকের কাছে চাইলে তার সন্দেহ হয় এবং সে রায়গঞ্জ থানায় এসে পুলিশের পরামর্শ নেয়। পুলিশ তাকে ভেবেচিন্তে সঠিক পদক্ষেপ নিতে বলে। ওই শিক্ষক ওই যুবতীকে আর টাকা পাঠাতে অস্বীকার করে। ওই শিক্ষকের ধারণা ওই যুবতী লন্ডনে না হয়ে এদেশে বসেই প্রতারণার ফাঁদ পেতেছে। বিকাশ সাহা। আপনি কি করেন? আমি প্রাইমারি স্কুলের টিচার। কোন স্কুলে? ইব্রাহিমপুর মতিগঞ্জ এপি স্কুল, ওটা করণদিঘি ইস্ট সার্কেল। আপনার বাড়ি কোথায়? বাড়ি রায়গঞ্জ। থানাতে এসছি, আমার ইংল্যান্ডে একজন মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে, তো ওর সাথে কথাবার্তা চলতেছিল। ও আমাকে মিট করার জন্য দিল্লিতে এসছে। এবার ইমিগ্রেশনের জন্য 1,40,000 লাগবে, ও 1 লাখ দিয়ে দিয়েছে, 40 আমাকে দিতে বলছে। এই জন্য আমি কী করবো, আমার কী করা উচিত, সেই কারণে সাজেশন নেওয়ার জন্য থানায় এসেছিলাম। আমার মনে তো ঠিক কিছু মনে হচ্ছে না, আমার মনটাই উড়ে গেছে।
ভালোবাসা যে এইরকম হয় এটা তো আমার জানা নেই। ভেতর থেকে ভালোবাসিনি, তবে উপর ভালোবেসেছি। কি 22 দিন হবে, ওটাই তো মনে হচ্ছে আমার। এই জন্য তো এখানে এসছি। গাল মে কুচ কালা হয়, জানেন তো বন্ধ নেই। না 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 না, অ্যাসিস্ট্যান্ট। দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের কুশমন্ডি তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করলেন কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক রিতেশ জোয়ারদার, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মার্ডিয়াম মার্ডি, কুশমন্ডি ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অমিত ইসলাম। কি কারণে এই ধিক্কার মিছিল দাদা, কি বলবেন? তৃণমূল ছাত্র যুব রাস্তায় নেমে আন্দোলন, আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করল কুশমন্ডি ব্লকে। কুশমন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ তাদের ডাকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীদের সাথে নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যেভাবে করে অন্যায়ভাবে সংখ্যাতত্ত্বের জোর দেখিয়ে যেভাবে করে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে ওয়াকফ আইন আজকে প্রণয়ন করেছে, আজকে যেভাবে করে সাধারণ মানুষের কথা না ভেবে জীবনদায়ী ওষুধ প্রায় 900 ওষুধের দাম আজকে বাড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষের কথা চিন্তা না করে যেভাবে করে নিত্য প্রয়োজনীয় যে গ্যাস, রান্নার গ্যাসের দাম আজকে বৃদ্ধি করে দিয়েছে, এবং বাংলার মাটিতে যেভাবে করে বিজেপির নেতারা সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকে দিলীপ ঘোষ থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব, তাদের একদম চুনোপুটি থেকে শুরু করে আগব গোয়াল পর্যন্ত সবাই মনে করছে যে একটু উস্কানিমূলক বক্তব্য দিলেই মনে হয় একটু ভাইরাল হয়ে যাওয়া যাবে। তো আজকে সেই ভাইরাল হওয়ার চক্করে বাংলায় যে আগুন তারা জ্বালানোর চেষ্টা করছেন শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের লোভে, আজকে সেইটার ধিক্কার জানিয়ে সেই ধরনের সমস্ত পদক্ষেপ তারা যেন বন্ধ করেন তার হুঁশিয়ারি দিয়ে তৃণমূল ছাত্র যুব আজকে প্রতিবাদ মিছিল করলো এই কুশমন্ডির বুকে। গোটা জেলা জুড়ে ইতিমধ্যে এই মিছিল, এই ধরনের প্রতিবাদ মিছিল এবং কর্মসূচি সংগঠিত হয়েছে বিগত দিনে। আজকে কুশমন্ডি দিয়ে সেটা সমাপ্ত হলো এবং আগামী দিনে বিজেপির নেতৃত্বরা যদি সেটা বন্ধ না করে এবং এইভাবে যদি কেন্দ্রীয় সরকার যদি একের পর এক সাধারণ মানুষ বিরোধী যদি আইন প্রণয়ন করতে থাকে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাদের নির্দেশে আরো বৃহত্তর আন্দোলনে তৃণমূল ছাত্র যুব নাম। পুলিশি লাঠিচার্জে আহত 5 বিজেপি কর্মী ভর্তি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রতিবাদ সভা শেষ হতেই শনিবার সন্ধ্যায় আহত কর্মীদের দেখতে হাসপাতালে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আহতদের মধ্যে রয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির বিক্ষোভ মিছিল ও বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন ছিল বিজেপির। 26,000 চাকরি দুর্নীতি এবং মালদা মুর্শিদাবাদের হিন্দু নির্যাতনের প্রতিবাদে এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল বালুরঘাটে। এই কর্মসূচিতে বিজেপির কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলেই অভিযোগ। লাঠিতে আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান 4 জন ভর্তি হয়েছে, এছাড়াও আহত হয়েছেন অনেকে। মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত হয়েছেন বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার। অপরদিকে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস আহত অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলেই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। যদিও সুকান্ত মজুমদার এটিকে নাটক বলে কটাক্ষ করেছেন। পুলিশ অন্যায় করে বিনা প্ররোচনায় আমাদের উপরে আজকে লাঠিচার্জ করে। যখন আমরা ডেপুটেশন দিতে গেছিলাম এসডিও অফিসে, আমাদের 4 জন কর্মী গুরুতরভাবে আহত হয়েছে। তার মধ্যে জেলার সাধারণ সম্পাদক তিনি সবথেকে গুরুতর আহত হয়েছেন। তার মাথায় সিটি স্ক্যান করেছে হসপিটাল, আমরা দেখলাম সেই সিটি স্ক্যানের রিপোর্টে ডাক্তারবাবুরা বলেছে যে মাথায় রক্ত জমেছে। তো আমরা তার চিকিৎসা নিয়ে চিন্তিত আছি। আশা করছি ঈশ্বরের কৃপায় খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়। আরো 2 জন এই মুহূর্তে ভর্তি হলো? আরো 2 জন, 4 টোটাল মিলে 4 হলো। 2 জন ভর্তি হয়নি এতক্ষণ, তারা আমাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমরা এর প্রতিকার করব। আমরা যে সমস্ত পুলিশ অফিসার বিনা প্ররোচনা আমাদের কাছে ফুটে যাচ্ছে, বিজেপি একদিকে ছিল ব্যারিকেডের, পুলিশ আরেকদিকে ছিল ব্যারিকেড। পুলিশ ব্যারিকেড টপকে বিজেপির দিকে এসছে, বিজেপি ব্যারিকেড টপকে কিন্তু পুলিশের দিকে যায়। আমাদের তার ভিডিও ফুটেজ আছে, লাঠি চালানোর ভিডিও ফুটেজ আছে, পুলিশ মাথায় মেরেছে, তার ফেসবুক লাইভ আছে। অতএব আমরা ছাড়বো না, আমরা কোর্টে যাব, এর বিরুদ্ধে লড়াই করব। এই মুহূর্তে জানতে পারলাম যে পুলিশও ভর্তি হয়েছে। নাটক আমরা দেখে এলাম, তো হাসছে। আইসিকে যারা ভর্তি করতে নিয়ে এসে তারা নিজের মধ্যে হাসাহাসি করছে। আমি এখনই দেখে এলাম। প্রথমে বলছিল বুকে ব্যথা, এখন বলছে পায়ে ব্যথা।
আর একটু কয়েক ঘন্টা যাক, দেখবেন বলবো যে পায়ের চুলে ব্যথা, একেবারে এক জায়গায় ব্যথা বলছে। সেইভাবে তো মারপিট হতে আমরা দেখিনি, আমরা যেটা দেখেছি সেটা পুলিশ লাঠি, হ্যাঁ পুলিশ লাঠিচার্জ করেছে। শুধুমাত্র পুলিশ মামলা করে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য এখন নাটকবাজি করে ভর্তি হয়েছে। আপনাদের যারা আছে তাদের কি পরবর্তী বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাবে? প্রয়োজনে নিয়ে যাবো, আমরা কলকাতা নিয়ে যাবো যদি দেখি যে এখানে ঠিক হচ্ছে না। আর যে চিকিৎসা ব্যবস্থা, সরকারি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত খারাপ। আপনারা আমার সেটা তো কারো কিছু বলাতে তো এনেই সবাই জানে যে এটা ওপেন সিক্রেট, যে অত্যন্ত খারাপ। এই মুহূর্তে ভালো আছে, এই মুহূর্তে ভর্তি আছে, সিটি স্ক্যান করে দেখা গেছে রক্ত জমেছে। এবার ডাক্তারবাবুরা বলতে পারবেন সেটা কতটা ক্ষতিকর কি ক্ষতিকর না, ওটা তো আর আমরা এক্সপার্ট নই, আমরা বলতে পারবো। আমরা তো মমতা ব্যানার্জি নয় যে সব জানি। আজকে বিজেপির এজিটেশন ছিল এসডি অফিসের সামনে, সেখানে পুলিশের সঙ্গে চরম ধাক্কাধাক্কি এবং উত্তেজনা ছড়ায়, তাতে করে বিজেপির বেশ কয়েকজন আহত বলছে। পুলিশের তরফ থেকে কি কিছু হয়েছে? পুলিশের আমাদের কিছু লোক ইনজার্ড আছে, আমরা সমস্ত ভিডিওগ্রাফি রেখেছি পুরো প্রোগ্রামে, আমরা দেখছি। ওদের পক্ষ থেকে বিশেষভাবে স্টার্ট করা হয়েছিল, তার মানে প্রতিবাদে আমাদের একটু হালকা চার্জ করতে হয়েছে। অভিযোগ করছে সুকান্ত মজুমদার, পুলিশ লাঠিচার্জ না করলে এই ধরনের ঘটনা ঘটতো না। না না, ওটা আমাদের সমস্ত রেকর্ড আছে, ঠিক আছে। পুলিশের দিকে ইট বৃষ্টিও করা হয়েছে দেখা যাচ্ছে। আমাদের কিছু এক দু পুলিশ অফিসার উপরে ইটের আঘাত হয়েছে, মধ্যে আমাদের আইসি বালুরঘাটের উপরেও একটা ইটের আঘাত হয়েছে। ও এখনো মেডিকেল অবজারভেশনে রয়েছে।